নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গুরুজন যারা রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের আমরা জীবনের আলো অনুষ্ঠান শুরু করব। প্রথম অবস্থা দেখুন, আমরা বর্তমানে যে যুগের মধ্যে দিয়ে চলছি সেটা হচ্ছে ঘোর কলিযুগ। এবং এই কলিযুগের ৫,০০০ বছর অতিক্রম করেছি এবং যেখানে আমরা বর্তমান ঘোর কলিযুগে পদার্পণ করেছি। এবং এই ঘোর কলিযুগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে কারণ সেখানে বলা হচ্ছে যে বেদব্যাসের মতে এই যুগের রাজারা ডাকাতদের মতো আচরণ করবে, আর মানুষ নিজ পেশায় নিজেকে নিযুক্ত করবে, অর্থাৎ লিপ্ত করবে, এবং সম্পর্ক স্বার্থের উপর নির্ভর করবে, আর মানুষ আধ্যাত্মিকতা হারিয়ে বস্তুবাদী হয়ে উঠবে। এই ঘোরকলিতে দেখবেন যে এইগুলোই যাচ্ছে, যেটা বেদব্যাসের মতে। আমরা একবার দেখে নিই যে এর আগের যে যুগগুলো পার করেছি, অর্থাৎ সত্যযুগ এবং তার সঙ্গে সঙ্গে ত্রেতা যুগ এবং দাপর যুগ এবং কলিযুগ, এই যে চারটে যুগের কি কি ছিল, সেই সময়কার মানুষগুলো কেমন ছিল, তাদের জীবনযাত্রা, তারা কিভাবে জীবনযাত্রা করত, তাদের পাপ গুণ কতটা ছিল, তারা কতটা সৎ পথে থাকতো, তাদের কর্ম কীরকম ছিল, তাদের ধর্ম কি ছিল, যেটা বর্তমান বিভিন্ন ধর্ম নিয়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। বলছে যে সত্যযুগ প্রথম যুগ, এবং এই সত্যযুগ বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে রবিবারের দিন থেকে এই যুগের উৎপত্তি হয়। এবং এর পরিমাপটা ছিল, অর্থাৎ এর যে সময়কালটা, সেটা ছিল 17,28,000 বছর। এবং এই সময় যে অবতার, বিষ্ণুর যে অবতার ছিল, এখানে 4টে অবতার, বিষ্ণুর 10 অবতারের মধ্যে 4 অবতারের এই সত্যযুগে কিন্তু আবির্ভাব হয়। এবং এই 4টে অবতার কি কি ছিলেন বলছে, প্রথমে ছিল মৎস্য, তারপরে হলো কূর্ম, তারপরে হলো বরাহ, এবং তারপরে হচ্ছে কি না নরসিংহ। কারণ নরসিংহ এবং কূর্ম এগুলোর সঙ্গে আপনারা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী রয়েছে। কারণ কূর্ম অবতার অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে যখন দেবতারা এবং রাক্ষসকুল সম্পূর্ণ শ্রীহারা হয়ে গেছিল, এবং তারা যৌথ উদ্যোগে সেই শ্রীহারার থেকে নিজেকে, মানে সেই পাপ থেকে বেরোনোর জন্য, কারণ কি জন্য হয়েছিল তার অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সেই জায়গার থেকে তারা বেরিয়ে এসে যাতে আবার পুনরায় তাদের সেই আগের জীবনযাত্রা চালাতে পারে, সেই রকমভাবে তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল যে সমুদ্র মন্থন করব। এবং এই সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, তার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও তারা কিন্তু পেয়েছিল, যেটা লক্ষ্মী। এবং এখানে কচ্ছপরূপী বিষ্ণু, অর্থাৎ কূর্মরূপ ধারণ করে বিষ্ণু সেই দেবতা এবং রাক্ষসদের, বা দেবতারা এবং অসুরদের যে সমুদ্র মন্থনে সহযোগিতা করেছিল। এবং এখানে তার সঙ্গে সঙ্গে রয়েছে নরসিংহদেব। কারণ এই যে আগামী হোলি উৎসব, আপনারা জানেন যে এই হোলি উৎসবের হোলিকা দহন যেটা হয়, সেই নির্দিষ্ট দিনে কিন্তু নরসিংহদেব তার কিন্তু আবির্ভাব হয়েছিলেন। তিনি কি করেছিলেন না, সেই হোলিকা দহে যে একটা বিরল ঘটনা, সাংঘাতিক ঘটনা, যে নিজের সন্তানকে দাহ করার জন্য বা নিজের সন্তানকে খতম করার জন্য কি ধরনের পন্থা সে নিজে নিয়ে এসেছিল, সেই দানব, অর্থাৎ সে আর অন্য কেউ না, এখানে কিন্তু সেই হোলিকার নিজের দাদা। এবং সে
তার যত ভক্ত ছিল তাদেরকে খুব শাসিয়ে রাখতো এবং তাদেরকে বলা হয়েছিল কোনো রকমের কোনো দেবতা বা কোনো বিষ্ণু নাম স্মরণ করা যাবে না। কিন্তু তার নিজের সন্তান এই প্রহ্লাদ, সে কিন্তু বিষ্ণু নাম জপ করত এবং সেটাই ছিল তার কাছে সব থেকে ভয়ানক একটা কঠিন বিষয়। এবং সেই কারণে তার সন্তানকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যানিং করেছিল তার নিজের বোন, যে কিনা অগ্নির থেকে, অর্থাৎ অগ্নিতে তার কোনো কিছু হবে না, সেই বর পেয়েছিল এবং সেই বরের সুবাদে সেই বোনের মাধ্যমে তার নিজের সন্তানকে অগ্নির মধ্যে দাগ্ধ করা বা পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু আলটিমেটলি সেটা সম্পূর্ণ হয়নি। সেই সমস্যা, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সেটা করতে চেয়েছিল সেটা তো সফল হয়নি, বরঞ্চ তার নিজের বোন হোলিকা সে কিন্তু দগ্ধ হয়ে মারা গেছিল, কারণ সে শুধুমাত্র তার যে শর্ত ছিল সেই বরের সেই শর্ত ভঙ্গন করেছিল। এবং এদিকে সেই রাজার হিরণ্যকশিপুর, সে কিন্তু বর পেয়েছিল, যে বরের কারণে তাকে দিনের বেলা মারা যাবে না, রাত্রে মারা যাবে না, কোনো পুরুষ মারতে পারবে না, কোনো নারী মারতে পারবে না, এবং কোনো অস্ত্রের আঘাতেও তাকে কোনো রকমের ক্ষত করা যাবে না। এবং যখন ওই প্রহ্লাদ যখন অগ্নির মধ্যে থেকে সেই বিষ্ণুর আশীর্বাদে বেরিয়ে আসলো বাইরে এবং সজ্ঞানে সুস্থভাবে, তারপরে কিন্তু সেখানে নৃসিংহদেবের অবস্থান হলো। যে নৃসিংহদেব, তার মধ্যে মানুষ রূপ এবং তার মধ্যে সিংহর রূপ রয়েছে। এবং সেই হিরণ্যকশিপুরকে দরজার ওপর, অর্থাৎ মেন গেটের দরজার ওপর, কারণ তাকে কোনো আকাশের নিচেও মারা যাবে না বলে দরজার ওপর সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যা, যেটা দিনের বেলাও না রাত্রেবেলাও না, সেই সন্ধ্যার সময় তার নিজের নখ, অর্থাৎ সিংহের যেমন নখ হয়, সেই নখের থাবাতে তার পেটের নাড়ি ভুড়ি বার করে তাকে কিন্তু খতম করেছিল, শেষ করে দিয়েছিল। এবং সেই অবতার হচ্ছে নৃসিংহদেব। কারণ এই নির্দিষ্ট এই হোলিকা দাহ খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আমি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বলেছি এবং কি করলে আপনারা ভালো ফল পাবেন সেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন। দেখুন, এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সেই সময় যে শাসক ছিলেন, অর্থাৎ এই সত্যযুগের যিনি শাসন করেছিলেন, সেই শাসক হিসাবে বলি, বলি, বেন এবং মান্ধাতা, পুররবা এবং ধূম্রমান এবং বীর্য অর্জুন, এরা কিন্তু সেই সময়কাল শাসন করেছিলেন। এবং শুধু পুণ্যই ছিল এই সময়, কোনো পাপ কাজ ছিল না। সত্যযুগের সঙ্গে এই ঘোর কলিযুগের কতটা ডিফারেন্স বুঝতে পেরেছেন? এখন পাপ কাজ বেশি করলে তার নাম যশ বেশি হয়, আর আগে ছিল শুধুমাত্র পুণ্যই তখন সর্বদাই সর্বসর্বা, কোনো পাপের বিষয় তখন কিন্তু ছিল না। এবং প্রাণ ছিল মজ্জায়, অর্থাৎ প্রাণ তাদের একটা নির্দিষ্ট আঙ্গিকে ছিল এবং তাদের মৃত্যুটাও ছিল ইচ্ছাধীন। যখন যে মনে করছো সে মৃত্যুবরণ করতে পারত। তাদের মুখের বাণী ছিল অমৃত এবং সেটা অনেক কিছু শিক্ষণীয় ছিল। সোনার পাত্রে তারা ব্যবহার করত খাদ্য হিসাবে, অর্থাৎ পাত্রটাকে তারা সোনার পাত্রে খাবার গ্রহণ করত। এবং বেদ ছিল সেই সময়, বলা হচ্ছে সামবেদ, তখনকার সেই যুগের সামবেদ কিন্তু ছিল। এবং তীর্থ ছিল পুষ্কর তীর্থ, অর্থাৎ সেখানকার সেই সময়কার যে তীর্থস্থান ছিল সেটা হচ্ছে পুষ্কর। এবং এই সময় যে নাম জপ করা হতো সেটা হচ্ছে নারায়ণের নামই জপ করা হতো। এই নারায়ণের নাম জপ করে তারা কিন্তু এই সত্য যুগটা পার করেছিল, যে যুগটা টোটাল সময়কাল ছিল 17,28,000 কিন্তু বছর। তারপরে যে যুগ শুরু হয়েছিল সেটা হচ্ছে ত্রেতা যুগ। এই ত্রেতা যুগ খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা যুগ
তার নিজের আস্তে 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 পরিবর্তন নিয়ে এসেছিল। এই ত্রেতা যুগ শুরু হয়েছিল কার্তিক মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে সোমবারের দিন, এবং এই ত্রেতা যুগের যে পরিমাপ ছিল, যে বছর ছিল, সেটা হচ্ছে 12,96,000 প্রায় বছর এই যুগ ছিল। এবং এই যুগের পালনকর্তা ছিলেন বিষ্ণু, এবং তিনি এখানে 3 অবতারে তার রূপ দেখা যায়, অর্থাৎ 3 অবতার এখানে পরিলক্ষিত হয়েছিল। এবং কি কি বলা হচ্ছে, প্রথম অবতার হচ্ছে বামন, তারপরে হচ্ছে পরশুরাম, তারপরে হচ্ছে রাম। অর্থাৎ এই ত্রেতা যুগের বিষ্ণুর 3 অবতার, যেটা আপনারা আজকে রামচন্দ্র দেখেন বা শোনেন, বা বিভিন্ন ক্ষেত্রে মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে স্মরণ করি। এবং তার সঙ্গে সঙ্গে তার আগে ছিলেন পরশুরাম, তার আগে ছিলেন বামন। অর্থাৎ এগুলো প্রত্যেকটাই বিষ্ণুর কিন্তু অবতার। অর্থাৎ সত্য যুগে ছিল 4 অবতার, ত্রেতা যুগে হলো 3 অবতার, টোটাল হলো 7 অবতার। এখনো থাকছে 3 অবতার, কারণ বিষ্ণুর 10 অবতার। প্রত্যেকটা অবতার কোনো কোনো সময় তারা নির্দিষ্ট অনুযায়ী কিন্তু ওই যুগ ধরে ধরে, অর্থাৎ এক একটা যুগে এক একটা অবতারের আবির্ভাব কিন্তু হয়েছে। এবং এখানে বলছে পুণ্য ছিল 3 ভাগ। অর্থাৎ সেই সময়কার মানুষ, সেই সময়কার যারা বসবাস করত, সেই সময়কালটা যারা কাটিয়েছে, তাদের মধ্যে পুণ্যর ভাগ ছিল 3 ভাগ, আর 1 ভাগ ছিল পাপের ভাগ। অর্থাৎ মানুষ সত্য যুগ থেকে কিছুটা নেমে গেল। সত্য যুগে যে সম্পূর্ণটা তারা পুণ্যকর্মই করত, কিন্তু ত্রেতা যুগে সেটা এসে দেখলাম যে পাপের কর্ম রয়েছে, সেটা 1 ভাগ, আর 3 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রয়েছে পাপ, 3 ভাগ রয়েছে পুণ্যকর্ম। এবং বলছে সূর্য বংশের শাসক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই সময়কাল শাসন করেছে। সেই জন্য শেষের দিকে বলছে মণি, দিলীপ, রঘু, অজ, দশরথ, শ্রীরাম, লব, কুশ, এরা কিন্তু শেষের দিকে শাসন করে এই ত্রেতা যুগটাকে সমাপ্তি করেছে। এবং এখানে বলছে যে এই সময় যে বেদ ছিল, সেই বেদ হচ্ছে ঋগ্বেদ ছিল। কারণ 4 যুগের এক একটা বেদের অবস্থান রয়েছে, এবং সেই বেদ কিন্তু আমরা সঠিকভাবে, মানে সেই সময়কার মানুষ তারা সেইভাবে কিন্তু বেদকে প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এবং সেইভাবে চলেছেন। এবং এই সময় রূপোর পাত্রের ওপর, অর্থাৎ রূপোর পাত্রে খাওয়া দাওয়া করতো মানুষ, বা এই সময় যারা ছিলেন। এবং এদের তীর্থ বলতে সেই সময় নৈমিষ অরণ্যই হচ্ছে এদের তীর্থস্থান ছিল এই সময়। এবং সেই সময়ও কিন্তু সেই নারায়ণের নাম স্মরণ করা, বিষ্ণুর নাম স্মরণ করাই কিন্তু এই যুগের মেন পাপ থেকে মুক্ত পাওয়ার, পুণ্য কর্ম করার একমাত্র লক্ষণ ছিল। এবং এরপরে যে যুগ আসলো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দাপর যুগ। অর্থাৎ এই দাপর যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারের দিন দাপর যুগ শুরু হয়েছিল। এবং এই যুগের যে সময়কালটা ছিল 8,64,000 বছর প্রায়। অবতারের সংখ্যা এখানে শ্রীকৃষ্ণ এবং বুদ্ধ। অর্থাৎ এই বিষ্ণুর যে অবতারগুলো, এখানে 2টো অবতার দেখা যায়। এবং এই অবতারের বলছে এখানে পাপ কর্ম হচ্ছে অর্ধেক, আর পুণ্যকর্ম অর্ধেক, 4 ভাগের অর্ধেক। অর্থাৎ আপনি যা কর্ম করলেন, তার মধ্যে ভাগ, অর্থাৎ পাপ কর্মও থাকছে, পুণ্যকর্মও থাকছে। এবং সেইভাবে মানুষের জীবনযাত্রা চলেছে। এবং শাসক হিসাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষের, অর্থাৎ বিভিন্ন রাজারা সেই সময় এসছে,
বিভিন্নভাবে শাসন করেছে। যেমন দুর্যোধন, যুধিষ্ঠির, তারাও সেই সময় শাসনকাল করেছে। এবং সর্বশেষে কংস, তিনিও শাসন করেছেন তার নির্দিষ্ট যে সাম্রাজ্যকে। এবং তারপরে সেখানে সমাপ্তি হয়েছে। এবং এই সময় রক্ত, অর্থাৎ শরীরের যে রক্তর যে প্রবাহমান ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এবং বলছে এই সময় যজুর্বেদ ছিল, অর্থাৎ 4 বেদের 3য় বেদ যজুর্বেদ এই সময় এই ত্রেতা যুগে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে তামার পাত্র এই যুগে ব্যবহার করা হতো কোনো খাবারের পাত্র হিসাবে। তামার পাত্রকে তারা কিন্তু ব্যবহার করত। এবং তীর্থক্ষেত্র ছিল কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র কিন্তু তাদের তীর্থক্ষেত্র ছিল। এইভাবে কিন্তু এই যুগটা পার করেছে ত্রেতা যুগ। এবং ত্রেতা যুগে দেখেছেন যে আমরা বলি যে শ্রীকৃষ্ণের আবির্ভাব, এবং কৃষ্ণ এই ত্রেতা যুগেও কিন্তু এসে দেখেছি যে শ্রীকৃষ্ণ এবং রাধা তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের এই যে আগামী দিন যে দোল উৎসব, সেই দোল উৎসব তারা কিন্তু বিভিন্নভাবে মেতে উঠেছে। এবং এই ত্রেতা যুগে বলা হচ্ছে এই দোল উৎসবটাকে ভালোবাসার একটা অঙ্গ হিসাবে কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ কৃষ্ণের যে গায়ের রং ছিল, বলা হচ্ছে গায়ের রং কালো ছিল, এবং সেই জন্য তাকে তার বন্ধুরা বিভিন্নভাবে তাকে রাগাত। সেই জন্য যশোদা তার গায়ে রং দিয়ে বোঝাতে চেয়েছিল যে এই মুহূর্তে কৃষ্ণের গায়ের সঠিক রং কি, তোমরা কি কেউ বুঝতে পারছো? এটাই তুমি তোমার বন্ধুদেরকে গিয়ে বলো যাও। কৃষ্ণকে এই উপদেশ দিয়েছিল, এবং কৃষ্ণ সেই বন্ধুদেরকে গিয়ে বলল যখন, তখন তাদের মধ্যে শুরু হলো সেই দ্বন্দ্ব, রাগ, বিদ্বেষ, অভিমান, সেই জায়গাগুলোকে ভুলে গিয়ে সকলেই মত্ত হয়ে, সকলেই আনন্দের সঙ্গে রং খেলা শুরু করলো। এবং এই দোল উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই যে ক্ষেত্রে বলা হয় যে এই দোল উৎসব, এটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাগ, জেদ, শত্রুতা ভুলে গিয়ে সকলে এক জায়গায় এসে আমরা এই দোল উৎসব পালন করি। দেখবেন যে কখনো না কখনো এই দোলের একবার রং আপনার গায়ে লাগলেই আপনি যেন আপনার রং দেওয়ার আগ পর্যন্ত হয়তো আপনার মধ্যে অনেক রকমের রাগ তৈরি হবে, কিন্তু যখনই গায়ের রংটা লেগে যাবে আপনার জীবনটা দেখবেন যে কোনো একটা স্মুথ, আপনার যে রাগ জেদ কোথায় যেন চলে গেছে। অর্থাৎ এগুলো কিন্তু পরিলক্ষিত এবং সেইভাবেই কিন্তু হয়ে এসছে। এবং এই সময় বলছে যে এই ত্রেতা যুগও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যুগের বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এসছে এবং তারা বিভিন্নভাবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠা বা নিজেকে সেই জায়গাগুলোকে নিয়ে এসছে, করেছে। তাই বলছে পূর্ণ অর্ধেক, পাপ অর্ধেক। এবং এখানে অর্থাৎ অবতার হিসাবে, বিষ্ণুর অবতার হিসাবে শ্রীকৃষ্ণের অবস্থান আমরা দেখি। শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র, কারণ এই সময় দেখবেন যে মথুরা, বৃন্দাবন বিভিন্নভাবে রঙে কিন্তু পুরো শহরটা কিন্তু মত্ত হয়ে পড়বে। এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় নদিয়ার নবদ্বীপ এবং তার সঙ্গে সঙ্গে মায়াপুর, সর্বক্ষেত্রে কিন্তু একটা আনন্দের একটা উৎসব পালিত হবে। এবং এটা দেখবেন ছোট ছোট বাচ্চারাও এই সময় এই আনন্দ উৎসবে মত্ত হয়ে পড়ে। এবং এরপরে যে যুগ শুরু হয়েছে সেই যুগ কলিযুগ, খুব গুরুত্বপূর্ণ, যে যুগের মধ্যে দিয়ে আপনি 5 বছর অতিক্রম করে চলে এসছেন। অর্থাৎ যে যুগটা অলরেডি 5 বছর অতিক্রম করেছে, এখনো দেরি আছে। কারণ এই কলিযুগ 4,32,000 প্রায় বছর সময়কাল ধরে চলবে। এবং এই যুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে, এবং শুক্রবারের দিন এই কলিযুগের উৎপত্তি হয়েছিল। এবং এখানে পূর্ণ 1 ভাগ
4 ভাগের মধ্যে, আর পাপ কর্ম 3 ভাগ। আর এই সময় যিনি অবতার তিনি হচ্ছেন কল্কি, আর বিষ্ণুর শেষ অবতার, দশম অবতার কল্কি। মানুষের আয়ু 120 বছর এই কলিযুগে বলা হয়েছে, কিন্তু সেই 5000 বছর অতিক্রম করতে করতে ধীরে 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 মানুষের বয়স কমতে থেকেছে। এখন দেখবেন 70, 80, খুব জোর 90, কারণ ওই 120 বছর শুরুকালেই কলিযুগের ছিল, কিন্তু এখন আর নেই। যত সময় পার করবে, অর্থাৎ এখন আপনি এই কলিযুগে 5000 বছর কলিযুগ শেষ হয়ে গেছে, যত নিচের দিকে নামবে অঘোর অর্থাৎ ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এবং এই ঘোর কলিযুগে বলছে নিজের হাতের 3.5 হাত, নিজের শরীরের আয়তন অর্থাৎ মাপ, এবং এখানে তীর্থস্থান হচ্ছে গঙ্গা, এবং সব পাত্র এই সময় খাওয়া যায়। অর্থাৎ আপনি মাটির পাত্রে খেতে পারবেন, আপনি কাঁসার পাত্রে খেতে পারবেন, আপনি তামার পাত্রে খেতে পারবেন, লোহার পাত্রে খেতে পারবেন, কি পাবেন না বলে সর্বপাত্রে আপনি খেতে পারবেন, এবং সর্বক্ষেত্রে আপনি পাপ করবেন, পুণ্য করবেন 1 ভাগ। এটা এখানে। এবং ধর্ম, আস্তে আস্তে ধর্মটা সংকুচিত হয়ে যাবে এবং মানুষ হয়ে যাবে তপস্যাহীন। মানুষের মধ্যে ভাবনা চিন্তার যে সময় পাবে না মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে সত্য থেকে দূরে সরে যাবে এবং অসত্যকে আঁকড়ে ধরবে মানুষ। এই কলিযুগের যেগুলো আজকের লেখা না, বহু আগে লেখা, সেগুলোই দিনের পর দিন রূপান্তরিত হচ্ছে এবং সেইভাবেই চলছে। রাজনীতিতে কুটিল প্রকৃতির মনোভাব তৈরি হবে এবং শাসক হয়ে যাবে ধনী এবং লোভী, এবং ব্রাহ্মণ তারা শাস্ত্রহীন হয়ে পড়বে। ব্রাহ্মণ সম্প্রদায় যাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্রজ্ঞ জ্ঞান থাকা উচিত, সেই জ্ঞানের জায়গাটা লোপ পাবে এবং এরা পরস্ত্রীগত হয়ে পড়বে। অর্থাৎ এই সময়কার মানুষ তারা পরস্ত্রীগত হয়ে পড়বে। পাপের ঘোড়া ধীরের পর দিন পূর্ণ হবে, তারপরে তার জীবন নাশ হবে, এবং সৎ মানুষের এই সময় কষ্ট বৃদ্ধি পাবে এবং দুষ্টের প্রভাব বেড়ে যাবে। তারা এই সময়কাল নিজেকে প্রতিষ্ঠাবান বলে মানবে। এইভাবে কিন্তু এই যুগটা ধীরে ধীরে সমাপ্তির দিকে যাবে, এবং এই যুগের মেন যে ব্রহ্ম নাম, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামেই হচ্ছে ব্রহ্ম নাম। এই নাম জপ করলে আপনার ব্রহ্ম লাভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা যুগ যেমন বললাম তার নির্দিষ্ট সময়কাল বললাম, কিন্তু বর্তমান আপনি এই মুহূর্তে এই কলিযুগের 5000 বছর পার করে ধীরে ধীরে ঘোর কলির দিকে যাচ্ছেন। এই সময় এবং এর পরবর্তী সময় আরও পাপের জায়গা বেড়ে যাবে। মানুষ সম্পূর্ণভাবে অধর্মশীল হয়ে যাবে, ধর্মের গুরুত্ব কমে যাবে এই সময়, এবং মানুষের মধ্যে একটা আস্তে আস্তে পশু সুলভ চিন্তা ভাবনা চলে আসবে। এগুলো আমি বলছি না, এগুলো আগের থেকে লিপিবদ্ধ এবং সেইভাবেই ঘটছে। সেই জন্য প্রত্যেকটা মানুষ তাদের নির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী চলা উচিত। আমি আবার বলছি, মানুষের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে আস্তে আস্তে ভালো জায়গা, এই যে বিভিন্ন যে অনুষ্ঠান, বিভিন্ন যুগের বিভিন্ন অনুষ্ঠান, আমরা সেইগুলোর মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে সঠিক পথ দেখাতে পারি। এই যে 1 ভাগ যে পুণ্য, আপনি যদি সেটাও সঠিকভাবে করতে পারেন, তাহলেও আপনার পরবর্তী জন্ম, পরবর্তী স্থান, পরবর্তী আয়ুকাল ভালো হবে। কারণ আমি বারবার বলি, আপনি যে কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী আপনি জীবনের ফল পাবেন, এবং পরবর্তী জন্মে আপনি সেই কর্ম অনুযায়ী ভোগ করবেন। যদি ভালো কর্ম করেন
অর্থাৎ ওই 3 ভাগ পাপ কর্ম, 1 ভাগ সৎকর্ম। এই সৎকর্মটাও যদি আপনি ভালোভাবে করেন, পাপ কর্ম থেকে বিরত থেকে, বা আপনি পারবেন না, কারণ বলা হচ্ছে জ্ঞানত বা অজ্ঞানত আপনি কখনো না কখনো পাপ কর্ম করবেই। আর এই পাপ কর্ম যত বেশি করবেন আপনি, তার জন্য শনির 7.5 প্রভাব আপনাকে তার সাজা দিয়ে যাবে। তার জন্য আপনার ক্ষেত্রে অর্থাৎ দুরবস্থাও তৈরি হবে। সেই জন্য চেষ্টা করবেন জ্ঞানত বা অজ্ঞানত মানুষকে কিছু উপকার করা, দান করা। এবং এই কলিযুগে আপনি যত দান করতে পারবেন তাতে আপনার কর্মফল ভালো হবে এবং পাপ কর্ম থেকে কিছুটা পুণ্য কর্মের দিকে আপনি যেতে পারবেন, যেটা পরবর্তী জন্মে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবে। যাই হোক, আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্রের অবস্থান, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ সমন্বয়ে 360 ডিগ্রির মধ্যে যে অবস্থান করে আপনার জন্মছকের কানেকশন, যেটা আপনি আপনার জীবনে কতটা ভালো জায়গা পাবেন, কতটা খারাপ জায়গা করবেন, কত আপনার শত্রু তৈরি হবে, কোন জায়গায় আপনার অ্যাচিভমেন্টে বাধা তৈরি হবে, আপনার জীবনটা কেমন হবে, প্রত্যেকটা তার কানেকশন দেয়। কখনো কখনো বহু মানুষ ব্যর্থ হয়। ব্যর্থতাই একমাত্র জীবন না, কিন্তু ব্যর্থতা আসলেও সেখান থেকে আপনি ওভারকাম করে আপনার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পৌঁছানোই মেইন উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের। তাই আপনি কোথাও বাধা পেলে জানবেন আপনার ক্ষেত্রে গ্রহগত কোথাও না কোথাও কোনো সমস্যা নাই, শত্রুতার কারণে আপনার জীবনের সমস্যা তৈরি হয়েছে। তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন তাদের মুখের কথায়, অর্থাৎ তারা একসময় কি অবস্থায় এসছে, আজকের জায়গায় কতটা ভালো রয়েছে তারা, তাদের মুখ থেকে শুনুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, প্রত্যেকে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, জীবনের সাকসেস জায়গায় যান, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানে সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা
ছোট অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে স্যার, ওই স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজটাপারে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি ভালো লাগে, ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে। বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? হচ্ছে অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়।
তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।